আসসালামু আলাইকুম। আমন্ত্রণ মাই টিভি সংবাদে আপনাদের সাথে আছে সাইদ মল্লিক। শুরুতে জানাবো সংবাদ শিরোনাম। জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করছে সরকার, বললেন প্রধানমন্ত্রী। ফিলিস্তিনি নারী ও শিশুদের সব ধরনের নিরাপত্তা দিতে বিশ্ব মোড়লদের প্রতি আহ্বান। সম্পর্ক আরো জোরদার করতে চায় যুক্তরাষ্ট্র, জানালেন পররাষ্ট্রমন্ত্রী। পেছনে নয়, সামনে তাকাতে চায় যুক্তরাষ্ট্র, বললেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। নগরীতে ব্যাটারি চালিত অটোরিকশা অবিলম্বে বন্ধের নির্দেশ সেতুমন্ত্রী। হেলমেট ছাড়া জ্বালানি পাবেন না মোটরসাইকেল চালকরা। কক্সবাজারের উখিয়ায় গহীন পাহাড়ে সন্ত্রাসী গোষ্ঠী আরসার আস্তানায় র্যাবের অভিযান। বিপুল পরিমাণ অস্ত্র, গ্রেনেড ও রকেট সেল উদ্ধার, গ্রেফতার 2। সারা দেশে আবারও শুরু হয়েছে তাপপ্রবাহ, অস্বস্তিকর গরমে ভুগতে হতে পারে আগামী 2 দিন। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তর করতে বাংলাদেশ কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর জন্য প্রয়োজনীয় অর্থ সংস্থান করতে আন্তর্জাতিক সংস্থাগুলোকে আরও আন্তরিক হওয়ার আহ্বানও জানান তিনি। রাজধানীর একটি হোটেলে আয়োজিত জনসংখ্যাগত বৈচিত্র্য ও টেকসই উন্নয়ন বিষয়ক বৈশ্বিক সংলাপের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। বাস্তুচ্যুত রোহিঙ্গা ও ফিলিস্তিনিদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে জাতিসংঘ সহ বিশ্ব মোড়লদের আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান প্রধানমন্ত্রী। রাকিব হাসানের রিপোর্ট। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ICPD 13 গ্লোবাল ডায়ালগ অন ডেমোগ্রাফিক ডাইভার্সিটি অ্যান্ড সাস্টেনেবল ডেভেলপমেন্ট শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী তার বক্তব্যে দেশের মানুষের প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে বর্তমান সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা তুলে ধরেন। আমরা দায়িত্ব নেবার পরই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের পদাঙ্ক অনুসরণ করে সকলের জন্য প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নতুন জাতীয় স্বাস্থ্য নীতি প্রণয়ন করি। জাতিগত নিধনের শিকার মিয়ানমারের বাস্তুচ্যুত রোহিঙ্গা এবং ইসরায়েলের গণহত্যা ও আগ্রাসনের শিকার নিপীড়িত ফিলিস্তিনি জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে জাতিসংঘ সহ আন্তর্জাতিক সংস্থাকে আরও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। সংঘাত ও রাজনৈতিক কারণে উপদ্রুত বাস্তুচ্যুত জনগোষ্ঠীর দিকে মনোযোগ দেওয়াও অত্যন্ত জরুরি বলে আমি মনে করি। এ প্রসঙ্গে উল্লেখ করতে চাই, বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমার থেকে জোরপূর্বক উচ্ছেদকৃত রোহিঙ্গা জনগোষ্ঠী এবং ইসরায়েলের গণহত্যা ও আগ্রাসনের ফলে নিপীড়িত ফিলিস্তিনি জনগণের কথা। বিশেষ করে বিপুল সংখ্যক নারী ও শিশু ফিলিস্তিনে আজ প্রয়োজনীয় চিকিৎসা ও স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত। প্রতিনিয়ত জীবন মৃত্যুর সঙ্গে তারা লড়াই করছে। আমি আশা করি জাতিসংঘ সহ অন্যান্য আন্তর্জাতিক সংস্থা সেখানে সকলের জন্য, বিশেষ করে নারী ও শিশুর জন্য প্রয়োজনীয় স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে আরও কার্যকর ভূমিকা পালন করবে। জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তরিত করতে বাংলাদেশ কাজ করছে জানিয়ে জলবায়ু ক্ষতিগ্রস্তদের জন্য বৈশ্বিক সহযোগিতা জোরদারের পরামর্শ দেন শেখ হাসিনা। জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাবে জনস্বাস্থ্য সহ অন্যান্য স্বাস্থ্য ঝুঁকি থেকে বিশ্বের সকল মানুষের, বিশেষ করে মা, শিশু ও বয়স্ক জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিতকরণে বৈশ্বিক সহযোগিতা আরও জোরদার করতে বিশেষভাবে দৃষ্টি দেওয়া প্রয়োজন বলে আমি মনে করি। UNFP'র সাথে বাংলাদেশ, বুলগেরিয়া ও জাপানের যৌথ উদ্যোগে আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনে বিভিন্ন দেশের প্রায় 2 শতাধিক প্রতিনিধি অংশ নিচ্ছেন। বাংলাদেশে আশ্রয় নেওয়া রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। উপদ্রুত বাস্তুচ্যুত জনগোষ্ঠীর ঢাকা ওয়াশিংটন সম্পর্ক আরো জোরদার ও দুদেশের আস্থা পুনর্নির্মাণ করতে চায় যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু এর সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের একথা জানান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। এই সময় ডোনাল্ড লু সাংবাদিকদের জানান, বাংলাদেশের নির্বাচন নিয়ে এতদিন অস্বস্তি থাকলেও এখন সম্পর্ক আরো জোরদার করে শুধু সামনে তাকাতে চায় যুক্তরাষ্ট্র। আমিনা হীরার রিপোর্টে বিস্তারিত। 2 দিনের ঢাকা সফরের শেষ দিনে সকালে সচিবালয়ে বন ও পরিবেশ মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর সাথে বৈঠক করেন ডোনাল্ড লু।
বৈঠক শেষে সাংবাদিকদের বন ও পরিবেশ মন্ত্রী বলেন, জলবায়ু সংকট নিরসনে আলোচনা হয়েছে যুক্তরাষ্ট্রের সাথে। আমাদের মৌলিক যে জায়গাগুলো আছে, যেগুলো আমি মনে করি অভিন্ন, সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। পরে ডোনাল্ড লু পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সাথে বৈঠকে বসেন রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায়। বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদের সাথে সৌজন্য সাক্ষাৎ করতে লু যান পররাষ্ট্র মন্ত্রণালয়ে। প্রায় ঘণ্টাব্যাপী বৈঠক শেষে ডোনাল্ড লু সাংবাদিকদের বলেন, যুক্তরাষ্ট্র আর পেছনে ফিরে তাকাতে চায় না। এ কারণে দুদেশের মধ্যে বিশ্বাস পুনর্নির্মাণে তার এই সফর। গেল দুদিন আমি বাংলাদেশ সফর করছি। দুই দেশের নাগরিকদের মধ্যে নতুন করে আস্থা গড়ে তোলার জন্য আমার এই সফর। গেল বছর বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে অনেক উত্তেজনা ছিল। এখানে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য আমরা কঠোর পরিশ্রম করেছি। এখন আমরা নতুন একটি অধ্যায় প্রত্যাশা করছি। পরে ডোনাল্ড লু এর বৈঠক প্রসঙ্গে ব্রিফিং করেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। তাদের টিম আমার সাথে দেখা করেছিল এবং আমাদের অত্যন্ত আন্তরিকতাপূর্ণ পরিবেশে, হৃদ্যতাপূর্ণ পরিবেশে দুই দেশের সম্পর্ক আরও গভীর এবং বিস্তৃত করার লক্ষ্যেই আলোচনা হয়েছে। মন্ত্রী আরও বলেন, বাংলাদেশের সবচেয়ে বড় বিনিয়োগকারী দেশ যুক্তরাষ্ট্র। বাংলাদেশে 40টি আইটি ভিলেজ করার যে পরিকল্পনা করা হয়েছে, সেখানে যুক্তরাষ্ট্রের বিনিয়োগ বাড়াতে অনুরোধ করেছেন তিনি। বাংলাদেশে 40টি আইটি ভিলেজ করার যে পরিকল্পনা করেছি, সেখানে যাতে ইউএস ইনভেস্টমেন্ট, কিছু ইনভেস্টমেন্ট ইতিমধ্যেই আছে, আরও যাতে ইউএস ইনভেস্টমেন্ট বাড়ানো হয় এবং আমাদের স্পেশাল ইকোনমিক জোনগুলোতে যাতে করে আরও বেশি করে ইউএস ইনভেস্টমেন্ট আসে, সে নিয়ে কাজ করার অভিপ্রায় ব্যক্ত করেছে। বৈঠককালে বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি রাশেদ চৌধুরীকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে আলোচনার পাশাপাশি বাংলাদেশি শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্রের ভিসা সহজীকরণ এবং নারীর ক্ষমতায়নেও এগিয়ে আসার আহ্বান জানান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। ওমেন এম্পাওয়ারমেন্টের ক্ষেত্রে তারা আমাদের সহযোগিতা করতে চায়। আমেনা হীরা, মাই টিভি, ঢাকা। সেজন্য আমি একটি প্রস্তাব দিয়েছি যে আমাদের ঢাকা সহ সারা দেশে আজ থেকে মোটরসাইকেলে হেলমেট বাধ্যতামূলক করার নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়নের নির্দেশনা দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সারা দেশে নো হেলমেট নো ফুয়েল কার্যকরের নির্দেশনা দেন তিনি। সকালে বনানীতে বিআরটি এর সদর কার্যালয়ে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ আইন 2017 এর অধীনে গঠিত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠকে এ নির্দেশ দেন তিনি। 2 সিটিতেই ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধেরও নির্দেশ দেন সেতুমন্ত্রী। একটা সিদ্ধান্ত বোধ আমরা নিতেই পারি। ঢাকা সিটিতে যে কৌশল, মোটরসাইকেলে 2 যাত্রী হেলমেট সহ, এটা আমরা, আমার মনে হয় 98% আমরা সফল হয়েছি। এটা সারা বাংলাদেশে এভাবে নো হেলমেট নো ফিউল এই নীতি কার্যকরের ব্যবস্থা আমরা যদি নিতে পারি, তাহলে এখানে একটা সুফল আসবে। কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন গহীন পাহাড়ে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরসার আস্তানায় অভিযান চালিয়েছে র্যাব। সেখান থেকে বিপুল পরিমাণ অস্ত্র, গ্রেনেড ও রকেট সেল উদ্ধার সহ আরসার 2 সদস্যকে গ্রেফতার করা হয়েছে। র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার আরাফাত ইসলাম জানান, পাহাড়ে সন্ত্রাসীদের অবস্থানের খবর পেয়ে অভিযান চালায় র্যাব। এই সময় সন্ত্রাসীদের সঙ্গে র্যাবের গুলি বিনিময় হয়। এক পর্যায়ে মাস্টার সলিমুল্লাহ ও তার সহযোগীকে আটক করা হয়। তিনি আরও বলেন, গহীন পাহাড়ে আরসার আস্তানা থেকে বিপুল পরিমাণ অস্ত্র, গ্রেনেড ও রকেট সেল উদ্ধার করা হয়েছে। এদিকে উদ্ধারকৃত হ্যান্ড গ্রেনেড ও রকেট সেল ধ্বংসকরণে কাজ করছে রামু সেনাবাহিনীর 10 পদাতিক ডিভিশনের বম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা। আইইডি, যেটা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস, যেটা সারা দেশে আবারও শুরু হয়েছে তাপপ্রবাহ। ঢাকা সহ দেশের অধিকাংশ এলাকায় গত 3 দিন মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আগামী 2 দিন ঢাকা সহ 5 বিভাগে এটি অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তবে এ সময় জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিকর পরিস্থিতি অব্যাহত থাকতে পারে।
বুধবার সন্ধ্যায় আবহাওয়া অফিসের এক সতর্ক বার্তায় এ তথ্য জানানো হয়েছে। তাপপ্রবাহের সতর্ক বার্তায় বলা হয়েছে, রাজশাহী, রংপুর, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের উপর দিয়ে চলমান তাপপ্রবাহ বুধবার সন্ধ্যা 6টা থেকে পরবর্তী 48 ঘন্টা অব্যাহত থাকতে পারে। আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক জানান, সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বিরাজ করতে পারে। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে মার্কিন যুক্তরাষ্ট্র নীতিগতভাবে তাদের প্রচেষ্টা অব্যাহত রেখেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সন্ধ্যায় সমমনা কয়েকটি দলের লিয়াজু কমিটির বৈঠক শেষে তিনি একথা বলেন। সরকার বিরোধী আন্দোলন জোরদার করতে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে বাংলাদেশ পিপুলস পার্টি ও গণতন্ত্র মঞ্চের সাথে বৈঠক করে বিএনপি। বৈঠক শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে মির্জা ফখরুল বলেন, সরকার দেশকে মাফিয়া রাষ্ট্রে পরিণত করেছে। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু এর সফরের বিষয়ে বিএনপির অবস্থান তুলে ধরেন মির্জা ফখরুল। একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের পক্ষে কথা বলেছেন। এটা তারা এখনো অব্যাহত রেখেছেন। তাদের যে হিউম্যান রাইটস রিপোর্ট যেটা বেরিয়েছে আপনার, এই রিপোর্টে তো বাংলাদেশে আপনারা যা বলেন না, তার অনেক বেশি তারা এই রিপোর্টগুলোতে বলেছেন। এবং এখানে প্রমাণিত হয় যে তারা এতটুকু খুশি না এই বাংলাদেশের বর্তমান অবস্থার প্রেক্ষিতে। তারা আজকে বাংলাদেশের যে অবস্থাটা, সেই অবস্থার প্রেক্ষিতে তারা তাদের দেশের প্রয়োজনে যেটা উপকারী মনে করছেন সেটা করছেন, কিন্তু তা কিন্তু বাংলাদেশের জনগণের বিরুদ্ধে গিয়ে করছেন না। হেলমেটবিহীন মোটরসাইকেলে জ্বালানি তেল না দেওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন মোটরসাইকেল চালকরা। তাদের মতে হেলমেট চালক ও যাত্রীকে নিরাপদ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তাই যে কোনো সড়কে হেলমেট ব্যবহার করা উচিত বলে মনে করেন তারা। জ্বালানি তেলের পাম্প মালিকরাও সরকারের সিদ্ধান্ত বাস্তবায়ন করতে সহায়তা করবেন বলে জানান। হেলমেটটা ব্যবহার করা আমাদের সেফটির জন্য, এটা সকলেরই ব্যবহার করাটা উচিত। এটা তো খুবই ভালো বিষয়, ভালো একটা উদ্যোগ, অবশ্যই পজিটিভ, এবং এটা সবারই উচিত হেলমেট পরেই বাইক চালানো। অবশ্যই আমি এটাকে ভালো দৃষ্টিতে দেখি এবং আমি সরকারকে এই বিষয়ে সাধুবাদ জানাই, কারণ প্রত্যেকটা বাইকের উচিত আসলে হেলমেট পরা। অ্যাক্সিডেন্ট হলে তো মারা যায়, এই কারণে এটা বেটার। ব্যক্তিগত নিরাপত্তার দরকার আছে, সরকার এটা ভালো উদ্যোগ নিয়েছে। হেলমেট তো সরকারি প্রশাসনের নিয়ম, এটা মানতে হবে। এটা কিন্তু না মানলে তো সরকারের আইন ভঙ্গ করা হবে। ওদের বলবো যে হেলমেট ছাড়া তেল দেওয়া যাবে না। মৃত্যুদণ্ডাদেশ চূড়ান্ত হওয়ার আগে ফাঁসির আসামিদের কন্ডেম সেলে বন্দী রাখা যাবে না মর্মে গত 13 মে রায় দেন হাইকোর্ট। আপিল বিভাগের চেম্বার আদালত হাইকোর্টের ওই আদেশ 25 আগস্ট পর্যন্ত স্থগিত করেছেন। এই সময়ের মধ্যে রাষ্ট্রপক্ষকে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করতে বলা হয়েছে। বুধবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম এই আদেশ দেন। গত 13 মে মৃত্যুদণ্ডাদেশ চূড়ান্ত হওয়ার আগে আসামিদের কন্ডেম সেলে বন্দী রাখা অবৈধ ও বেআইনি ঘোষণা করেন হাইকোর্ট। রায়ে বলা হয়েছে, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির আপিল রিভিউ রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনার ধাপগুলো নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আসামিকে কন্ডেম সেলে রাখা যাবে না। কয়েক বছর ধরে মাধ্যমিকের ফলাফলের নিম্নগামী ছাত্ররা চলতি বছরও পাশের হার ও জিপিএ 5 প্রাপ্তির সব ক্যাটাগরিতেই মেয়েদের থেকে পিছিয়ে রয়েছে ছেলেরা। এর অন্যতম কারণ মাত্রাতিরিক্ত মোবাইল আসক্তি, কিশোর গ্যাং ও ক্লাসে অনুপস্থিতি সহ পড়াশোনায় অমনোযোগিতা বলে মনে করেন শিক্ষাবিদরা। আবু সাইদ অপুর বিশেষ রিপোর্ট। এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ হয়েছে গেল 12 মে রোববার। ফলাফল বিশ্লেষণে দেখা গেছে মেয়েদের তুলনায় সব সূচকেই পিছিয়ে ছেলেরা। ছাত্রীদের পাশের হার যেখানে 84.47%, সেখানে ছাত্রদের পাশের হার 3% কমে 81.57% নেমে এসেছে। জিপি 5 প্রাপ্তিতে বড় ধরনের ব্যবধানে এগিয়ে রয়েছে ছাত্রীরা। এবার 83,353 জন ছাত্র জিপি 5 পেলেও 15,000 বেড়ে ছাত্রীদের সেই সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে 98,776 জনে। পরীক্ষায় অংশ নেওয়ার ক্ষেত্রেও পিছিয়ে আছে ছেলেরা। বিগত কয়েক বছর ধরেই পাবলিক পরীক্ষায় নিম্নমুখী ছেলেদের ফল। মেয়েদের ফলাফলে উচ্ছ্বসিত সরকার প্রধান শেখ হাসিনাও। ফলাফলে ছেলে মেয়ে সমতা আনার প্রত্যাশা জানানোর পাশাপাশি ছেলেদের পিছিয়ে যাওয়ার কারণ অনুসন্ধানের আহ্বান জানিয়েছেন তিনি। তাদেরকে উৎসাহিত করার জন্য তারা লেখাপড়ার দিকে মনোযোগ দেয়, এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি ধীরে ধীরে আমাদের সাক্ষরতার হার বেড়েছে এবং শিক্ষায় অংশগ্রহণকারী ছাত্রছাত্রীর সংখ্যাও কিন্তু ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। সার্বিকভাবে একটা শিক্ষিত হবার যা যা দরকার সেইগুলি বা
বিশ্ব পরিমণ্ডলে প্রতিযোগিতার সাথে টিকে থাকার উপযোগী শিক্ষা ব্যবস্থায় আমরা প্রবর্তন করতে চাই। তবে কেন ছেলেরা পিছিয়ে? কারণ অনুসন্ধানে জানা গেল তথ্য প্রযুক্তির মাত্রাতিরিক্ত ব্যবহার, ক্লাসে কম উপস্থিতি এবং নিয়ম না মানা ও অধ্যবসায় থেকে অর্থাৎ কোনো ক্ষেত্রেই মনোযোগ না থাকায় ছেলেদের ফলাফল এমনটাই হয়েছে বলে মনে করেন এই শিক্ষাবিদ। মেয়েরা যে কোনো কারণে হোক, বাবা মা কখনো তোমাকে সন্ধ্যার মধ্যে ফিরতে হবে, কাজে আসতে হবে, এটা রেস্ট্রিকশন আছে, এটা তাকে ফলো করে। ছেলেরা সাধারণত এই যে বাইরে যাওয়ার প্রবণতা এবং প্রযুক্তি নির্ভর হয়ে পড়া, এটি আর একটি কারণ হতে পারে। বিপরীত দিক থেকে ভালো ফলের পেছনে মেয়েদের অধ্যবসায়ী মনোভাব বড় ভূমিকা রাখছে বলে মনে করেন শিক্ষাবিদ। তবে বাল্যবিবাহ রোধে সরকারের কার্যকরী উদ্যোগ ও উপবৃত্তির আওতায় আনার মাধ্যমে মাধ্যমিক শিক্ষায় মেয়েদের অংশগ্রহণ বেড়েছে বলে মনে করেন তিনি। যে সরকার মেয়েদেরকে এসএসসি থেকে শুরু করে এইচএসসি পর্যন্ত বিনা বেতনে তাদেরকে পড়ার সুযোগ করে দিয়েছে, এটি একটা বড় ইন্ডিকেটর। এবং এটা মেয়েদেরকে প্রান্তিক ক্ষেত্রে থেকে শুরু করে একেবারে আপ লেভেল পর্যন্ত সব ক্ষেত্রে কিন্তু একটা বিরাট এফেক্ট পড়ছে। আবু সাদ অপু, মাই টিভি, ঢাকা। আর কি আরবেন স্যার, ড্রেন ও খাল পরিষ্কার রাখতে সরকারের পাশাপাশি নাগরিকদেরও দায়িত্ব পালন করতে হবে বলে জানিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। আর যারা খালে ময়লা ফেলছে তারা ডাকাতের সমান বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম। রাজধানীর উত্তরে নগর ভবনের সামনে সপ্তাহব্যাপী বর্জ্য প্রদর্শনীর পরিদর্শন শেষে তারা এসব কথা বলেন। জলাবদ্ধতা নিরসনে উত্তর সিটির 10টি অঞ্চলে 10টি কুইক রেসপন্স টিম কাজ করছে বলে জানান ঢাকা উত্তরের মেয়র। সরকার তার কাজ করবে, কিন্তু নাগরিক তার দায়িত্বের জায়গা থেকে, নাগরিকের অধিকার যেমন তার সংরক্ষণের বিষয় আছে, তারপর দায়িত্ব পালনেরও বিষয় থাকে। তবে নাগরিক তার দায়িত্বের জায়গা থেকে নিজ দায়িত্বটুকু পালন করলে তখনই সরকার আর নাগরিকের মধ্যে একটা পার্টনারশিপ তৈরি হয়, তখন সমস্যাগুলো অনেক সহজে দূর হয়। যে আমাদের শহরকে পরিষ্কার করার জন্য আমাদের নাগরিককে এগিয়ে আসতে হবে। রাতের আধারে চোর যেরকম চুরি করে, ডাকাত যেরকম ডাকাতি করে, এটা ডাকাতির থেকেও তো বেশি, এটা চুরির থেকেও বেশি। এটা গেল 4 বছরের ব্যবধানে 42,000 ডেঙ্গু রোগী কমেছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফাজলে নূর তাপস। সকালে মালিবাগ মোড়ে গণ শৌচাগার উদ্বোধন শেষে কথা বলেন তিনি। মেয়র আরও বলেন, এবার মৌসুম আসার আগেই ডেঙ্গুর পূর্বাভাস থাকায় বিভিন্ন সরকারি বেসরকারি অফিস ও থানাগুলোতে আগাম অভিযান চালানো হবে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতি ঢাকার বাইরে থেকে আসা রোগীদের তথ্য আলাদা করে দেওয়ারও আহ্বান জানান তিনি। ঢাকাবাসীকে আমরা সেই সুবিধা দিতে পেরেছি, ঢাকাবাসীকে রোগমুক্ত রাখতে পেরেছি, ঢাকাবাসীকে স্বাস্থ্যকর পরিবেশে আমরা রাখতে পেরেছি। এর জন্য ঢাকাবাসীকেও আমি ধন্যবাদ জানাই, যারা সচেতনতার সাথে দায়িত্বশীল ভূমিকা পালন করেছে। আমাদের কৃষি। রাজশাহীতে বাগান থেকে গুটি জাতের আম পাড়ার মধ্য দিয়ে শুরু হয়েছে বাজারজাত। এর মধ্যে দিয়ে বাজারে উঠছে এই মৌসুমের প্রথম আম। তবে ভালো মানের জাত গোপাল ভোগ পাড়া শুরু হবে আগামী 25 তারিখের পর থেকে। ভোর থেকে রাজশাহীর আম চাষিরা বাগান থেকে আম পাড়া শুরু করেন। তবে গুটি আম এখনো ভালোভাবে পরিপক্ব না হওয়ায় সব বাগানে পাড়া শুরু হয়নি। সাতক্ষীরার বাজারে উঠতে শুরু করেছে গোপালভোগ, বোম্বাই, গোপাল খাস ও বৈশাখী সহ সুস্বাদু স্থানীয় জাতের আম। বিষমুক্ত ও গুণগত মানের আম বাজারজাত করতে প্রজাতি ভেদে আম সংগ্রহের তারিখ নির্ধারণ করে দিয়েছে জেলা প্রশাসন। তবে আম চাষিরা বলছেন, বৈরী আবহাওয়ার কারণে জেলার আম উৎপাদন গত বছরের চেয়ে অনেক কম হয়েছে। প্রতিনিধি ফাইজুল হক বাবুর তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন ইলিয়াস কমল। আবহাওয়া ও মাটির গুণাগুণের কারণে দেশের অন্য জেলার তুলনায় সাতক্ষীরার আম আগেভাগেই পাকে। এ কারণেই দেশ জুড়ে সাতক্ষীরার আমের চাহিদাও ব্যাপক। বৈরী আবহাওয়ার কারণে এবছর আমের ফলন কিছুটা কম হয়েছে। এছাড়া তীব্র তাপদাহ ও অনাবৃষ্টির কারণে আমের আকারও ছোট। তবে সঠিক সময়ে আম বাজারজাত করতে পারলে লাভের আশা করছেন চাষিরা। বর্ষার কারণে আমরা আম ভালো বড় করতে পারিনি। হিমসাগর ভাঙার ডেটটা যদি দেয় তাহলে আমরা তাড়াতাড়ি আমটা ভেঙে হয়তো আমাদের চালানটা বাঁচানো সম্ভব হবে। দামটা যদি আমরা হিমসাগরের বেলায় পাই তাহলে আমরা মোটামুটি আলনা দিলে আমরা লাভবান হতে পারবো।
আমের গুণগত মান বজায় রেখে নিরাপদে বাজারজাত করতে আম সংগ্রহের তারিখ নির্ধারণ করে দিয়েছে জেলা প্রশাসন। তবে কিছু অসাধু ব্যবসায়ী অধিক লাভের আশায় নির্ধারিত সময়ের আগেই গাছ থেকে আম সংগ্রহ করে বিষাক্ত কেমিক্যাল মিশিয়ে বাজারজাত করছে। এতে এ অঞ্চলের আমের গুণমান নষ্ট হচ্ছে, অন্যদিকে স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছে সাধারণ মানুষ। বর্তমান কিছু অসাধু আম ব্যবসায়ী আছে, তাদের কারণে সমস্ত ব্যবসায়ীদের বদনাম। আমগুলো কেমিক্যাল দিয়ে পাকিয়ে বাজারজাত করছে। এই অসাধু ব্যবসায়ীদের কিভাবে দমন করা যায় এটা আপনারা খেয়াল রাখবেন। সাতক্ষীরা জেলার আমরা যখন বিক্রি করি ঢাকায়, তখন এই আমের ডিমান্ডটা কমে যায়। বাজারে বিষমুক্ত আম নিশ্চিত করতে গেল 2 সপ্তাহে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে 50,000 কেজিরও বেশি কেমিক্যাল মেশানো আম জব্দ করে বিনষ্ট করা হয়েছে। এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। আমাদের মেসেজ থাকবে সবার প্রতি যে যেন কোনো আম নির্দিষ্ট ক্যালেন্ডারের পূর্বে সাতক্ষীরা থেকে না বের হয়। এবছর সাতক্ষীরায় 50,000 মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তবে বিষমুক্ত আম পেতে হলে জেলা প্রশাসনের আম সংগ্রহের নির্ধারিত তারিখের পূর্বে ক্রেতাদেরকে আম ক্রয় না করার আহ্বান জানিয়েছে কৃষি বিভাগ। বিভিন্ন জেলাতে যে আমের ক্যালেন্ডারটা করা হয়ে থাকে বিভিন্ন জাতে, সেই তারিখটা লক্ষ্য করে আপনারা বাজার থেকে আম সংগ্রহ করবেন, তাহলে আমাদের যে পুষ্টিকর এবং স্বাস্থ্যসম্মত এবং নিরাপদ আমটা আপনারা খেতে পারবেন। জেলা প্রশাসনের নির্ধারিত ক্যালেন্ডার অনুযায়ী আগামী 22 মে হিমসাগর, 29 মে ল্যাংড়া এবং 10 জুন আম্রপলি আম সংগ্রহ করা যাবে। ইলিয়াস কমল, মাইটিভি। কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের সংগঠন কুয়েত প্রবাসী বন্ধুমহল ঐক্য পরিষদের আয়োজনে উৎসব মুখর পরিবেশে পহেলা বৈশাখ উদযাপন ও বন্ধুদের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি এ.কে.এম. আবির আহমেদ বাবুর সভাপতিতে সাধারণ সম্পাদক মোহাম্মদ হানিফুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ প্রেস ক্লাব কুয়েতের সহ সভাপতি ও মাইটিভি কুয়েত প্রতিনিধি আল আমিন রানা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মোহাম্মদ আলী হোসেন দেলোয়ার, মোহাম্মদ কামাল, জাভেদ, আলাউদ্দিন, আমিন সহ অতিথিবৃন্দ। এই সময় মনোমুগ্ধকর বাংলার ঐতিহ্যবাহী সংস্কৃতির মধ্যে নৃত্য, জারি, সারি, ভাটিয়ালি, বাউল গান, লালন গীতি উৎসবে মেতে ওঠেন প্রবাসীরা। বিশ্বকাপে প্রাথমিক লক্ষ্য দ্বিতীয় রাউন্ড। ছোট ছোট লক্ষ্য নিয়ে এগোতে চায় বাংলাদেশ বলে জানিয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। আর কোচ চন্ডিকা হাতুরু সিংহে জানান, চট্টগ্রাম ক্যাম্প সহ জিম্বাবুয়ে সিরিজ নিয়ে দলের প্রস্তুতি ভালো। যুক্তরাষ্ট্র সিরিজ ও বিশ্বকাপের উদ্দেশ্যে রাত 1:40 ঢাকা ছাড়বে বাংলাদেশ দল। এস.এম. আরিফের রিপোর্ট। সবশেষ ওয়ানডে বিশ্বকাপে সাদামাটা ফটো সেশন, অধিনায়ক সাকিবের না থাকা নিয়ে নানা সমালোচনা হয়। এবার বেশ গুছিয়েই ফটো সেশন সারল বাংলাদেশ দল। টিম ফটো সেশনে ছিলেন সাকিবও, যোগ দিয়েছেন বিসিবি সভাপতি। ফটো সেশন শেষেই আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন। কোচ হাতুরু সিংহে জানান, বিশ্বকাপ প্রস্তুতিতে সন্তুষ্ট তিনি। আমার মনে হয় প্রস্তুতি ভালো হয়েছে। চট্টগ্রামে ভালো ক্যাম্প হয়েছে। জিম্বাবুয়ের সাথে 5টা ম্যাচ পেয়েছি, যেখানে আমরা অনেককেই ম্যাচের বিভিন্ন পরিস্থিতিতে খেলিয়ে দেখেছি। কিছু দুশ্চিন্তা আছে কয়েকজনকে নিয়ে, তবে সব মিলিয়ে ভালোই হচ্ছে। প্রসঙ্গ যেহেতু বিশ্বকাপ, ঘুরে ফিরে দল নির্বাচনের প্রশ্ন এসেছে বারবার। কোচ ও অধিনায়ক বেশিবার প্রশ্নের মুখোমুখি হয়েছেন সাইফুদ্দিনকে বাদ দিয়ে তানজিম সাকিবের দলে থাকার প্রসঙ্গে। আমরা দুজনকেই সুযোগ দিয়েছি। সাকিব একটু জোরে বল করে, দুজনকে বিভিন্ন অবস্থায় সুযোগ দিয়ে দেখেছি এবং সাকিব চাপের মুখে ভালো করে। সাইফুদ্দিনের কাছ থেকে যেরকম আমরা আশা করছিলাম ওই অনুযায়ী আমার মনে হয় যে একটু কম বেশি ছিল টোটাল যদি আমি বলতে চাই, বাট দুজনই খুব ক্লোজ ছিল। সো আমাদের কাছে সাইফুদ্দিনের বিষয়টা থেকে সাকিবের ওপর একটু কনফিডেন্টটা বেশি মনে হয়েছে। অফ ফর্মে লিটন, এরপরেও তার উপর আস্থা রেখেছে ম্যানেজমেন্ট। অধিনায়ক শান্ত জানান, নতুন কাউকে না নিয়ে অভিজ্ঞতার গুরুত্ব দেওয়া হয়েছে। লাস্ট মোমেন্টে আমরা কেউই চাইনি যে একটা নতুন প্লেয়ার এসে টিমে হঠাৎ করে চলে আসুক, কারণ যে নতুন প্লেয়ারটা আসবে এরকম একটা বড় ইভেন্টে তার জন্য হয়তো ডিফিকাল্ট হবে। সো এই জন্য আমরা এক্সপিরিয়েন্সটাকে ওইখানে মূল্য দিয়েছি এবং আমি আশা করব যে লিটন ভালো কিছুই করবে ইনশাআল্লাহ। বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ছাড়ার আগে দেশের মাটিতে শেষবারের মতো অনুশীলন করেছে টাইগাররা। এদিন কেবল ফিল্ডিং ও ক্যাচ অনুশীলন করে বাংলাদেশ দল। এস.এম. আরিফ, মাইটিভি, ঢাকা। সংবাদের শেষ প্রান্তে আমরা যাবার আগে আরো একবার জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো।
জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করছে সরকার, বললেন প্রধানমন্ত্রী। ফিলিস্তিনি নারী ও শিশুদের সব ধরনের নিরাপত্তা দিতে বিশ্ব মডেলদের প্রতি আহ্বান। সম্পর্ক আরো জোরদার করতে চায় যুক্তরাষ্ট্র, জানালেন পররাষ্ট্রমন্ত্রী। পেছনে নয়, সামনে তাকাতে চায় যুক্তরাষ্ট্র, বললেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। নগরীতে ব্যাটারি চালিত অটোরিকশা অবিলম্বে বন্ধের নির্দেশ সেতুমন্ত্রী। হেলমেট ছাড়া জ্বালানি পাবেন না মোটরসাইকেল চালকরা। কক্সবাজারের উখিয়ার গহীন পাহাড়ে সন্ত্রাসী গোষ্ঠী আফসার আস্তানায় র্যাবের অভিযান। বিপুল পরিমাণ অস্ত্র, গ্রেনেড ও রকেট সেল উদ্ধার, গ্রেফতার 2। সারা দেশে আবারও শুরু হয়েছে তাপপ্রবাহ। অস্বস্তিকর গরমে ভুগতে হতে পারে আগামী 2 দিন। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। এই ছিল আমাদের এখনকার সংবাদ আয়োজন। এছাড়া ইউটিউবে মাইটিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytvniউজ এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytvবাংলা, facebook/mytvবাংলা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সাইদ মুদ্দিন। আল্লাহ।